ক্ষমতা ধরে রাখতে এবার যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে সরকার। জানাবো বিশ্বের একমাত্র দুর্নীতিমুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা কতটা সত্য, এবং সর্বশেষ জানাবো হেলিকপ্টার বিধ্বস্ত এলাকা থেকে রইসি ও তার সঙ্গীদের মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতা ধরে রাখতে এবার যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে সরকার। শেখ হাসিনা ও তার দলের নেতারা প্রায় সময় বলে থাকেন যে বিএনপি জোট তথা বিরোধী দল আন্দোলন করতে না পেরে ক্ষমতায় আসতে বিদেশিদের কাছে ধর্ণা দেয়। বিএনপির আন্দোলন এখন বিদেশ নির্ভর। বিদেশিরা বিএনপি জামায়াতকে ক্ষমতায় আনতে পারবে না। এছাড়া বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে কথা বলায় বিদেশিদেরও এক হাত নিতে ভুলেননি সরকার। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের নাক না গলানোর জন্য কূটনীতিকদের একাধিকবার সতর্ক করেছে সরকার। এমনকি গত 2 বছর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকেরা কোড অব কন্ডাক্ট মেনে চলতে না পারলে তারা নিজ দেশে চলে যাক। ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের আগে কিছু বিদেশি কূটনীতিক ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে একটি বৈঠক করেছেন বলে খবর প্রকাশিত হলে তিনি কূটনীতিকদের এই পরামর্শ দেন। গত বছরেও তিনি বলেন, বিদেশি লোকগুলো উদ্বেগ প্রকাশ করে এটা একটা তাজ্জবের জায়গা, আর আপনারা মিডিয়াও এসবের কাভারেজ দেন। আমাদের দেশ একটা তাজ্জবের দেশ। ওইসব লোক এখানে এসে মাতব্বরি করবে কেন? আমাদের তো তাদের পাবলিসিটি দেয়া বন্ধ করা উচিত। কিন্তু সেই পররাষ্ট্রমন্ত্রী এবার ধারণা দিলেন যুক্তরাষ্ট্রের কাছে। আগামী নির্বাচনে যাতে বিএনপি অংশ নেয় সেজন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন মোমেন। বিএনপিকে নির্বাচনমুখী করতে যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে পররাষ্ট্রমন্ত্রী কি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের জন্য বিদেশিদের উৎসাহিত করলেন না? তাহলে সরকার কি তার নীতি পরিবর্তন করেছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, র্যাবকে নিষেধাজ্ঞার পর ক্ষমতাসীন সরকার কোণঠাসা হয়ে পড়েছে। তাই যুক্তরাষ্ট্রের কাছে বারবার সুফি সাজার চেষ্টা করছেন। অনেকেই বলছেন বিএনপিকে নির্বাচনে আনতে আনতে সরকারের এ ধরনের তৎপরতা, কিন্তু সেটাও সঠিক তথ্য নয়। শেখ হাসিনা অনেকটাই বুঝতে পারছে আগামী নির্বাচনে রাতের ভোট সম্ভব হবে না। তাই তার ক্ষমতা ধরে রাখতে সে এখন মরিয়া হয়ে উঠেছে। এজন্য এখন যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছেন সরকার। বিশ্বের একমাত্র দুর্নীতিমুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা কতটা সত্য? আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম শুক্রবার পিরোজপুরে একটি অনুষ্ঠানে বলেছেন, শেখ হাসিনা বিশ্বের একমাত্র দুর্নীতিমুক্ত প্রধানমন্ত্রী। বিগত 15 বছরে দেশে শুধু উন্নয়ন হয়েছে, কোনো দুর্নীতি হয়নি। এখনও দেশের কোনো খাতে দুর্নীতি নেই। শ.ম. রেজাউল করিম সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। ভোট ডাকাতির একাদশ সংসদ নির্বাচনের আগে রেজাউল করিমকে একজন সচেতন ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবেই জানতেন মানুষ। কিন্তু 30 ডিসেম্বরের ভোট ডাকাতি থেকে তিনিও বিরতি থাকেননি। এমপি হওয়ার খায়েশ পূরণ করতে গিয়ে বিরোধী দলের লোকদের বাড়িঘর ও সভা সমাবেশে অগ্নিসংযোগ, হামলা ভাঙচুর ও নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন তিনিও। অতিমাত্রার বঙ্গবন্ধু ও হাসিনা বন্ধনার কারণে নির্বাচনের পর তিনি পেয়ে গেলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব। এখন অবৈধ সরকারের সকল অপকর্মের পক্ষে সাফাই গাওয়া ছাড়া তার সামনে কোনো বিকল্প নেই। কমপক্ষে মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও প্রতিদিন তাকে উচ্চ মাত্রায় শেখ হাসিনার প্রশংসা করতে হবে। সেই থেকেই তিনি বিগত 10 বছরের দুর্নীতি লুটপাটকে ধামাচাপা দিতে চাচ্ছেন। কিন্তু বিগত 15 বছর ধরে শেয়ার বাজার লুট, ব্যাংকের রিজার্ভ চুরি সহ রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ আত্মসাতের যে মহোৎসব চলছে, রেজাউল করিম কি এসব চাপা দিয়ে রাখতে পারবেন? এখন রেজাউল করিমকে যদি প্রশ্ন করা হয়, শেয়ার বাজার থেকে লাখো কোটি টাকা কি বিএনপি জামায়াতের নেতারা লুট করেছে? কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি কি বিএনপির জামায়াত করেছে? দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা কি বিএনপি জামায়াত লুট করেছে? সোনালী জনতা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা কি বিএনপি জামায়াতের লোকজন আত্মসাৎ করেছে? রেজাউল করিম কি এসব প্রশ্নের জবাব দিতে পারবেন? অবশ্যই পারবেন না, কারণ সবগুলো দুর্নীতি হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, আর এসব দুর্নীতি হয়েছে শেখ হাসিনার পরিবারের লোকদের নির্দেশনা অনুযায়ী। বলা যায় এসব দুর্নীতি লুটপাটের সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত। এছাড়া 7 জানুয়ারির ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে প্রতি মাসে সরকারের বিভিন্ন খাতের ভয়াবহ দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে। এসব দুর্নীতির কারণে চরম খেসারত দিতে হচ্ছে জনগণকে।
আর অচল হয়ে পড়ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। এমনকি সর্বোচ্চ আদালত পর্যন্ত এসব খাতের দুর্নীতি অনিয়ম নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে 4টি খাতের দুর্নীতির উৎসগুলো উল্লেখ করা হলো। দুর্নীতির কারখানা তিতাস। সম্প্রতি দুদকের অনুসন্ধানে ভয়াবহ দুর্নীতির চিত্র বেরিয়ে এসেছে তিতাসে। এখানে পদে পদে দুর্নীতি অনিয়ম হচ্ছে আর খেসারত দিচ্ছে গ্রাহকরা। যেমন অবৈধ সংযোগ, নতুন সংযোগে অনীহা এবং অবৈধ সংযোগ বৈধ না করা, অবৈধ লাইন পুনঃসংযোগ, অবৈধ সংযোগ বন্ধে আইনগত পদক্ষেপ না নেওয়া, অদৃশ্য হস্তক্ষেপে অবৈধ সংযোগ, গ্যাস সংযোগকে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করা, বাণিজ্যিক শ্রেণীর গ্রাহককে শিল্প শ্রেণীর গ্রাহক হিসেবে সংযোগ প্রদান, মিটার টেম্পারিং, অনুমোদনের অতিরিক্ত বয়লার ও জেনারেটর এর গ্যাস সংযোগ, মিটার বাইপাস করে সংযোগ প্রদান সংক্রান্ত দুর্নীতি, এস্টিমেশন অপেক্ষা গ্যাস সরবরাহ কম করেও সিস্টেম লস দেখানো, ইচ্ছাকৃতভাবে ইবিসি ইলেকট্রনিক ভলিউম কারেক্টর না বসানো। দুর্নীতির শিকার ওয়াসার গ্রাহকরা। ঢাকা ওয়াসার অনিয়ম দুর্নীতি নিয়ে রিপোর্ট প্রকাশ করে টিআইবি। রিপোর্টে বলা হয়েছে 62% গ্রাহক ওয়াসা কর্মকর্তাদের দুর্নীতি অনিয়মের শিকার। এসব অনিয়মের মধ্যে পানির সংযোগের জন্য 200 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। পয়লা আইনের প্রতিবন্ধকতা দূর করতে 300 থেকে 4,500 টাকা, গাড়িতে জরুরি পানি সরবরাহের জন্য 200 থেকে 1,500 টাকা, মিটার ক্রয় পরিবর্তনের জন্য 1,000 থেকে 15,000, মিটার রিডিং ও বিল সংক্রান্ত কাজের জন্য 50 থেকে 3,000 এবং গভীর নলকূপ স্থাপনে 1 থেকে 2 লাখ টাকা ঘুষ দিতে হয়। দুর্নীতির কারণে ধসে পড়েছে বিমান খাত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 19 খাতে দুর্নীতির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে বিমানের 8 এবং বেবিচকের 11 খাতে দুর্নীতির উৎস চিহ্নিত হয়েছে। বিমানের 8 খাতের মধ্যে এয়ারক্রাফট কেনা ও লিজ নেয়া, রক্ষণাবেক্ষণ, ওভারহোলিং, গ্রাউন্ড সার্ভিস, কার্গো আমদানি রফতানি, ট্রানজিট যাত্রী ও লে ওভার যাত্রী, অতিরিক্ত ব্যাগেজের চার্জ আত্মসাৎ, টিকিট বিক্রি, ক্যাটারিং খাতের দুর্নীতি চিহ্নিত হয়েছে। আর বেবিচকের 11 খাতের মধ্যে আছে টাওয়ার, বোর্ডিং, ব্রিজ সহ বড় বড় কেনাকাটা, অবকাঠামো উন্নয়ন, সম্পত্তি ব্যবস্থাপনা, বিমানবন্দরের দোকান, বিলবোর্ড ভাড়া, পরামর্শক নিয়োগ, কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ, মন্ট্রিল কনভেনশন বাস্তবায়নে দুর্নীতি ও দীর্ঘ সূত্রতা, মেরামত ও রক্ষণাবেক্ষণ, পাইলট, ফ্লাইং ইঞ্জিনিয়ার ও এয়ারক্রাফটের লাইসেন্স, ফ্লাইট ফ্রিকোয়েন্স ও শিডিউল অনুমোদন ও অপারেশনাল কাজে দুর্বলতা। দুর্নীতির মহোৎসব স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য অধিদপ্তরের 11টি খাতে দুর্নীতি ও অনিয়ম খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিবেদনে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন ক্রয়, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসা দেওয়া, চিকিৎসায় ব্যবহৃত ইকুইপমেন্ট ব্যবহার, ওষুধ সরবরাহ সহ বিভিন্ন দুর্নীতির উৎস চিহ্নিত করা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, এসব খাতের দুর্নীতির সঙ্গে সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা জড়িত। এসব দুর্নীতি ও লুটপাটের টাকা সরকারের উচ্চ পর্যায়ের লোকদের পকেটেও যাচ্ছে, যার কারণে দুর্নীতি দমন কমিশন এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। হেলিকপ্টার বিধ্বস্ত এলাকা থেকে রইসি ও তার সঙ্গীদের মরদেহ উদ্ধার। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থান থেকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যদের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। রাষ্ট্রীয় এক গণমাধ্যম জানায়, সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্য কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি শনাক্ত করেছেন উদ্ধারকারীরা। তবে এই হেলিকপ্টারের যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কলিভান্দ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, সোমবার সূর্য ওঠার পর উদ্ধারকারীরা প্রায় 2 কিলোমিটার দূর থেকে হেলিকপ্টারটি দেখতে পান। তবে এর বেশি কিছু তিনি বলতে পারেননি। তাৎক্ষণিকভাবে পূর্ব আজারবাইজান প্রদেশে বিমান বিধ্বস্ত হওয়ার কোনো কারণও জানা যায়নি। এর আগে রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। এরপর 12 ঘন্টারও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন দেশটির প্রেসিডেন্ট ও তার সাথে থাকা লোকজন। এরপর সোমবার সকালে একটি ড্রোন ফুটেজে দেখা যায় হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। এরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ভ্রমণ করছিলেন রাইসি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় 600 কিলোমিটার উত্তর পশ্চিমে আজারবাইজানের সীমান্তবর্তী শহর জোলফার কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তারপরে বলা হয় এটি উজি গ্রামের আরও পূর্ব দিকে। রাইসির সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর সহ অন্যান্য কর্মকর্তা ও দেহরক্ষীরা ছিলেন। সোমবার সকালে তুর্কি কর্তৃপক্ষ একটি ড্রোন ফুটেজ প্রকাশ করেছিল। এতে বলা হয়েছে জঙ্গলে আগুন দেখা গেছে, আর এটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ বলে সন্দেহ করছে। ফুটেজে দেখা গেছে আজারবাইজান ইরান সীমান্তের প্রায় 20 কিলোমিটার দক্ষিণে একটি খাড়া পাহাড়ের পাশে আগুনের সূত্রপাত হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।